দর্শক, বিনোদন দুনিয়ার সর্বশেষ আপডেটস নিয়ে ইসমত জেরিন চৈতি স্বাগত জানাচ্ছি আজকের লাক্স শোবিজ টুডাইতে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে লাকি আখন্দ। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেলেন হেমা মালিনী ও ঐশ্বরিয়া। পঞ্চমবারের মতো সেরা সুন্দরী জুলিয়া রবার্টস। ঢাকা এসে মঞ্চ নাটকে অভিনয় করলেন নাসিরুদ্দিন শাহ। এছাড়াও প্রয়াত সঙ্গীত ব্যক্তিত্ব লাকি আখন্দকে নিয়ে থাকবে একটি রিপোর্ট। তবে শুরুতেই প্রতিদিনের মতো ট্রেনের আপডেটস আছে আপনাদের জন্য। কিংবদন্তি শিল্পী লাকি আখন্দের মৃত্যুতে বাংলাদেশের সবগুলো গণমাধ্যম জুড়ে তাঁর জীবন ও কর্ম নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। গতকাল মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় লাকি আখন্দকে। ইলেকট্রনিক মাধ্যমগুলোতে গুরুত্ব দিয়ে প্রচার করা হচ্ছে সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারকারা ও তাঁর ভক্তরা তাঁকে নিয়ে স্মৃতিচারণ করছেন। ভারতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন বলিউডের ড্রিম গার্ল খ্যাত হেমা মালিনী। গতকাল শুক্রবার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের সেন্ট অ্যান্ড্রুজ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া ওমান কুমার পরিচালিত সরবজিৎ ছবিতে দলবীর কৌর চরিত্রে অভিনয়ের জন্য এবছর দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছেন ঐশ্বরিয়া রায়। প্রিটি ওম্যান খ্যাত অভিনেত্রী জুলিয়া রবার্টস শুধু সিনেমার জন্যই নয়, বাস্তবেও এই মার্কিন অভিনেত্রী পেয়েছেন সেরা সুন্দরীর খেতাব। আবারও পৃথিবীর অন্যতম সেরা সুন্দরীর খেতাব জয় করলেন জুলিয়া। ৪৯ বছর বয়সে পঞ্চমবারের মতো সেরা সুন্দরী অ্যাওয়ার্ড রেকর্ড করলেন এই নন্দিত নায়িকা। সম্প্রতি বিখ্যাত ম্যাগাজিন পিপল থেকে জুলিয়া রবার্টসকে এই স্বীকৃতি দেওয়া হলো। গত বছর সেপ্টেম্বরের ১৯ তারিখ সবাইকে অবাক করে দিয়ে বিবাহ বিচ্ছেদ করেন অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট। তবে এবার জানা গেল আরেক চমকপ্রদ তথ্য। আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি খুঁজে পেয়েছেন নতুন মনের মানুষ। জানা গেছে ব্রিটিশ ধনাঢ্য ব্যবসায়ী ও রাজনৈতিক এক ব্যক্তির সঙ্গেই নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই অভিনেত্রী। না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী ও মুক্তিযোদ্ধা লাকি আখন্দ। গতকাল সন্ধ্যা 6:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ সকালে আর্মিটোলা মাঠে প্রথম জানাজা শেষে শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সেখানে গার্ড অফ অনার শেষে তাকে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এসেছেন জ্যেষ্ঠ শিল্পীরাও, কিন্তু এই কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে আসেননি এ প্রজন্মের শিল্পীরা। 2015 সালের 1 সেপ্টেম্বর ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে লাকি আখন্দের। এরপর ব্যাংককের একটি হাসপাতালে তার চিকিৎসা করা হয় অস্ত্রোপচারও। দেশে এসে কিছুদিন থাকার পর একই বছরের নভেম্বরে আবারও ব্যাংকক যেতে হয় চিকিৎসার জন্য। দেশে ফিরে আসেন 2016 সালের 26 মার্চ। দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে পড়েন লাকি আখন্দ। ঢাকার 3টি ভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরবর্তীতে বাসায় থাকার পরামর্শ দেন চিকিৎসক। গতকাল 21 এপ্রিল দুপুরের পর তার শরীরের অবনতি ঘটে। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সন্ধ্যা 6:30টার দিকে না ফেরার দেশে চলে যান কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী। আজ সকালে শিল্পীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় আর্মানিটোলা মাঠে। তারপর মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার দেওয়া হয়। শিল্পীকে শেষবারের মতন দেখতে সেখানে আসেন বিভিন্ন শ্রেণীর মানুষ। জ্যেষ্ঠ সঙ্গীত শিল্পীরা শিল্পীকে শ্রদ্ধা জানাতে আসলেও দেখা মেলেনি এই প্রজন্মের শিল্পীদের। তার সঙ্গে ওঠা বসা করেছি, কখনো মনে হয়নি যে একজন বড় ভাইয়ের সাথে কথা বলছি। আমাকে এতটাই স্নেহ করতেন। এই যে বৃষ্টি বাদল, প্রকৃতিও যেন আজকে বিষণ্ণ, তাকে হারিয়ে প্রকৃতিও কাঁদছে। তিনি দেশপ্রেমিক ছিলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তিনি সেখানে অংশগ্রহণ করেছেন, মুক্তিযোদ্ধাদের উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। বাংলাদেশের আধুনিক গানের
আধুনিকতা যদি বলতে হয় তাহলে উনি সৃষ্টি করেছেন, উনি ট্রেন্ডটা সেট করেছেন এবং সেভাবে উনি মূল্যায়িত হয়নি। সেই সময় নজর দেয়নি কেউ। এখন তো নতুন নতুন সমস্ত কিছু একটুতেই মাতামাতি হচ্ছে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। মরণ ব্যাধি ক্যান্সারের কাছ থেকে শেষ পর্যন্ত ফেরানো গেল না লাকী আখন্দেকে। তিনি চলে গেলেন। আর কখনো কোনো সুর তুলবেন না তিনি, গাইবেন না কোনো গান, কিন্তু তার রেখে যাওয়া কাজের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে বাঙালি জাতি, সঙ্গীতাঙ্গন। কামরুল রিফাত, শোবিজ টুনাইট। দর্শক, আপনারা দেখছেন লাক্স শোবিজ টুনাইট যমুনা টিভি পর্দায়। সময় হলো এটি বিরতিতে যাওয়ার, আমাদের সঙ্গেই থাকুন। Welcome back to our Lux Showbiz Tonight. Thanks for staying with us. রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাজে গত সপ্তাহেই মুক্তি পায় হলিউডের জনপ্রিয় সিনেমা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের নতুন সিকুয়েল ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 8। আর এই উপলক্ষে শুক্রবার ফিউচার পার্কে আয়োজন করা হয় ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মোটর শো। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মানে নতুন এবং স্টাইলিশ সব গাড়ির সমারোহ। আর তার সাথে তাল মিলিয়ে ব্লকবাস্টার সিনেমাস দ্বিতীয়বারের মতো আয়োজন করলো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মোটর শো। দুপুর গড়িয়ে বিকাল হতেই যমুনা ফিউচার পার্কের প্রাঙ্গণে আসতে শুরু করে অত্যাধুনিক সব রেসিং কার। বিএমডব্লিউ, মিৎসুবিশি, সিভিক, মাজদা, হোন্ডা, টয়োটা, মার্সিডিজের মতো বিখ্যাত সব ব্র্যান্ডের রেসিং গাড়িগুলো একের পর এক প্রবেশ করতে থাকে সেখানে। ব্লকবাস্টার সিনেমাসের উদ্যোগে এতে সহযোগিতা করে বাংলাদেশ রেসার্স ক্লাব। সিনেমা রিলিজের পাশাপাশি এই বিশেষ আয়োজন নিয়ে শোবিজ টুনাইটের সাথে কথা বলেন যমুনা গ্রুপের পরিচালক মোহাম্মদ জাকির হোসেন। আমরা সবসময় ভিন্ন রকমের কোনো আইডিয়া নিয়ে আসতে চাই, কারণ এটা আমরা মানুষকেও হলমুখী করার জন্য আমাদের এই প্ল্যানিং করা। সব মানুষ অন্য ভিন্ন ভিন্ন রকমের জিনিস করে, অ্যাডভার্টাইজমেন্ট করে এবং প্রমোট করে, এবং যারা যে লাইনে আছে সেই লাইনটাকে প্রমোট করে আমরা মুভি এনথুজিয়াস্টকে নিয়ে আসার জন্য আমরা ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট জিনিস করে থাকি। কার শো এর অংশ হিসেবে ছিল স্ট্যান্ড, র্যালি সহ আরো বিভিন্ন আয়োজন। বেস্ট টিউনড, লাউডেস্ট সাউন্ড সহ মোট 5টি ক্যাটাগরিতে সেরাদেরকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক মোহাম্মদ জাকির হোসেন ও মঈন হায়দার। আরও উপস্থিত ছিলেন ব্লকবাস্টার সিনেমাসের এজিএম মাসুদ পারভেজ। ব্লকবাস্টার সিনেমাসে গত 13 এপ্রিল মুক্তি পায় ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 8। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিদিন 8টি শো রাখা হয়েছে সিনেমাটির। সাকিব শুভ, শোবিজ টুনাইট। You gonna turn your back on family? ঢাকার মঞ্চ মাতালের উপমহাদেশের শক্তিশালী অভিনেতা নাসিরুদ্দিন শাহ, তিনি ও তার দল পরিবেশন করেন ইসমত আপাকে নাম নাটকটি। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ব্লোজ কমিউনিকেশনস এর আয়োজনে ঢাকার দর্শকরা উপভোগ করেন এই নাটক। গত একটি মাস ঢাকার দর্শকরা অপেক্ষা করছিলেন নাসিরুদ্দিন শাহর জন্য। অপেক্ষার পালা শেষে গত 20 এপ্রিল ঢাকায় আসেন উপমহাদেশের তুখোর অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও তার নাটকের দল মোটলি। 21 এপ্রিল রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মঞ্চায়িত হয় ইসমত আপাকি নাম শীর্ষক এই নাটকটি। অভিনয়ের পাশাপাশি নাটকটির নির্দেশনা দিয়েছেন নাসিরুদ্দিন শাহ। নাসিরুদ্দিন শাহর সাথে একই মঞ্চে পারফর্ম করেন তার সহধর্মিণী রত্না পাঠক শাহ ও তার মেয়ে হিবা শাহ। कहानियों की शक्ल में ही लिखी गई हैं और कहानियों की शक्ल में ही आपके सामने पेश की जाएंगी। খ্যাতিমান লেখিকা ইসমত চুগতাইয়ের স্পষ্টবাদী ও বৈপ্লবিক লেখনীর মঞ্চরূপ দিয়েছেন নাসিরুদ্দিন শাহ। ইসমত চুগতাইয়ের 3টি গল্প নিয়ে সৃষ্টি হয়েছে ইসমত আরাকি নাম নাটকটি। চুইমুই, মুঘল বাচ্চা ও ঘরওয়ালি, এই 3টি গল্পের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে পুরুষ নিয়ন্ত্রিত সমাজে নারী ও তার অস্তিত্ব রক্ষার ভিন্ন 3টি কাহিনী। Di Mokhlani
अरे हाय हाय हुई हाय करती रह गई और वो दर्द की लहर को घोटती रही। চুইমুই নিয়ে প্রথমে মঞ্চে আসেন নাসিরুদ্দিন শাহর মেয়ে হিবা শাহ। দুজন গর্ভবতী নারী ও একটি ট্রেনের কামরায় এই দুই নারীর দুই রকম জীবন ভাবনা তুলে ধরেন হিবা। आले मियां ने दोस्तों की छेड़खानी को जी का घाव बना लिया। মুঘল বাচ্চা গল্প নিয়ে মঞ্চে আসেন রত্না পাঠক শাহ। মুঘল বাচ্চা মূলত মুঘল আমল পরবর্তী সময়কে ঘিরে গড়ে উঠেছে। ক্ষমতাবান বংশধরদের স্ত্রীরা কিভাবে স্বামীর নির্মমতা ও অক্ষমতার বোঝা বয়ে বেড়ায় সেই চিত্র তুলে ধরা হয়েছে এই গল্পে। वैसे इस बार उन्हें यकीन था कि उनकी कसम पूरी हो जाए। সব শেষ পরিবেশনা নিয়ে মঞ্চে আসেন নাসিরুদ্দিন শাহ। ইসমত আপাকি নাম নাটকের শেষ গল্প ঘরওয়ালি। এই গল্পেও দুটি চরিত্র, একদিকে অবিবাহিত মির্জা আর অন্যদিকে গৃহ পরিচালিকা লাজ্জ। এই গল্পের মধ্য দিয়ে বৈবাহিক জীবন ও নারীর স্বাধীনতার বিষয়টিকে তুলে ধরা হয়েছে ভিন্ন দৃষ্টিকোণ থেকে। जिस दिन मिर्जा की नई नौकरानी लाजो घर में आई मोहल्ले में खलबली मच गई। প্রতি মুহূর্তে তাদের অভিনয় ও সংলাপ প্রক্ষেপণ আনন্দ দিয়েছে দর্শক শ্রোতাদের। लाजो जब भी हलवाई के यहाँ से कुछ भी मंगवाने को टाट का पर्दा सरकाती तो কামরুল রিফাত, শোবিজ টুনাইট। आसपास ही मंडराता नजर आता। দর্শক, চলছে শোবিজের খবর এবং চলবে আরো কিছুটা সময় ধরে। সময় হলো আরো একটি বিরতিতে যাওয়ার, আমাদের সঙ্গেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু আল শোবিজ টুনাইট। জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো 7 ভাই চম্পা মেগা ধারাবাহিকের মহরত, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আর নাটকটির প্রধান আকর্ষণ হতে যাচ্ছে এর জন্য তৈরি বিশাল সেট। এফডিসির 2 নম্বর ফ্লোরে ঢোকার পরই চোখে পড়ল বিশাল এক রাজপ্রাসাদ। তবে এটি কোনো সিনেমার জন্য তৈরি সেট নয়। এই সেটটি তৈরি করা হয়েছে জনপ্রিয় চলচ্চিত্র 7 ভাই চম্পার গল্প অবলম্বনে তৈরি হতে যাওয়া একই নামের একটি নাটকের। আজ সকালে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় এই মেগা ধারাবাহিকের মহরত। রাজকীয়ভাবে নাটকটির শুটিংয়ের শুভ উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। নাটকটির বিভিন্ন চরিত্রে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী সহ তরুণ অভিনয় শিল্পীদের। আমার ধারণা যে আমরা এই রূপকথার মাধ্যমে বাচ্চাদের কাছে চলে যাব। বাচ্চারা আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখবে, বাচ্চারা ভাববে আরে রাজকুমারী এরকম হয়। তো এই বিষয়টাই আমাকে খুব আন্দোলিত করছে। 7 ভাই চম্পার রাজার চরিত্রে আমি অভিনয় করছি। বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল, সবচেয়ে প্রথম সিরিজ বাংলাদেশে নির্মিত, এবং আপনারা সেট দেখে বুঝতে পারছেন সবাই আমরা সংকল্পবদ্ধ যে আমরা ভালো কিছু বাংলাদেশকে দিতে পারি। নাটকটির প্রধান আকর্ষণ এর সেট, যেটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 3 মাস। এছাড়াও রাখা হয়েছে কিছু বিশেষত্ব। আমরা ডিসেম্বরের শেষের দিকে আমরা এটা সেটের কাজ শুরু করি। একটা জায়গায় যেন আমরা অনেকগুলো সেট বানাইতে পারি। মানে আমরা রেলগাড়ির মতো সিস্টেম করে দিছি, যেখানে হচ্ছে গিয়া অনেকগুলো ফ্ল্যাপ বলে, যেটাকে আগে যেটা সিন বলতো, জাস্ট একটা সরাই আরেকটা ঢুকে গেলে আমাদের মোটামুটি একটা সিন চেঞ্জ হয়ে যায়। ডিজাইনের ক্ষেত্রে সব জায়গায় দেখবেন যে আমাদের দেশেও যে ফর্মগুলো ওইগুলোর একটা ছাপ রাখার চেষ্টা করছে। নাটকটি পরিচালনা করবেন নির্মাতা রিপন নাগ। আজ থেকে আগামী 6 মাস পর্যন্ত চলবে নাটকটির প্রথম লটের শুটিং। এরপরই প্রচারিত হবে 7 ভাই চম্পা। এটার আসলে মাথায় আমাদের ঘুরতেছে অ্যারাউন্ড 17 বা 18 ইয়ার্স ধরে। তারপরে এটাকে আমরা আসলে কাজে পরিণত করা শুরু করি অ্যারাউন্ড 3 বছর আগ থেকে। এটা পরিকল্পনা শুরু হয় এবং 7-8 মাস আগ থেকে এটা পুরোপুরিভাবে আমরা কাজে নেমে যাই। একসময় আমরা টিভি দেখতাম, রাস্তায় লোক খালি হয়ে যেত। আমাদের টোটাল স্ক্রিপ্ট টিম, টোটাল আর্ট টিম, টোটাল কস্টিউম টিম এবং টোটাল যারা কাস্ট, সব মিলে আমরা খুব আশাবাদী যে আমরা ওই রকম একটা জিনিস করতে যাচ্ছি, যাতে যে দর্শক যখন টিভিতে চলে তখন যেন সবাই চ্যানেলের পর্দায় থাকে 7 ভাই চম্পা। এই নাটকটির মধ্য দিয়ে দর্শকদের দেশীয় নাটক দেখার প্রবণতা বাড়বে বলে মনে করছেন এর কলাকুশলীরা। তবে তা কতটুকু বাস্তবায়ন হবে সেটি জানা যাবে নাটকটি প্রচারের পরই। সাকিব শুভ, শোবিজ টুনাইট। That's all for tonight. Good night.